আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন অর্থনীতিবিদ, অর্থনৈতিক বিশ্লেষক আব্দুর রাজ্জাক। আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। মোস্তফা ভাই, আপনাকে ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, আপনি প্রথমবারের মতন যুক্ত হলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। তো আসলে যে বিষয়টি আপনার সঙ্গে আলোচ্য বিষয়, সম্প্রতি সব গণমাধ্যমে আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর সফর নিয়ে। সেই সফরের সবচেয়ে যে প্রত্যাশা প্রাপ্তির মধ্যে একটা ফারাক দেখছে অনেকে। বলা হচ্ছিল যে বাংলাদেশের তরফ থেকে প্রত্যাশা ছিল যে খুব দ্রুত গতিতে 500 কোটি ডলার বা 5 বিলিয়ন আর্থিক সহায়তা, যেটা বাজেট সহায়তা বা রিজার্ভ সহায়তা বা ঋণ সহায়তা হিসাবে কাজে লাগাতে চায় সরকার। কিন্তু দেখা গেল তার বদলে মাত্র 1 বিলিয়ন ইউয়ান। তাও এটা আহ, চীন সরকারের পক্ষ থেকে কি ঘোষণা করা হয়েছে কিনা জানি না, এটা অনুদান হিসাবে বলা হচ্ছে। তো এটা এই ফারাকটা কেন হলো, বা এটার প্রতিক্রিয়া কি হবে, এর প্রভাবটা কি পড়তে পারে, আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ। প্রথমে আমি বলবো এটা অত্যন্ত একটি ভালো প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের কাছে যে থাকবে সেটাও কথা না। হুম, হুম। একটা বড় একটা প্রাপ্তির আশা ছিল আর কি। বিশেষ করে আমাদের যে রিজার্ভের ইস্যু আছে, সেখানে বলা হচ্ছিল হয়তো চায়নার কাছ থেকে আমরা একটা বড় একটা যদি অনুদান পাই বা ঋণ পেলে হয়তো রিজার্ভ থেকে আমরা একটা বুস্ট করতে পারতাম। কাজে সেই এক্সপেকটেশনটা দেওয়া হয়েছিল। কিন্তু এটাও ঠিক যে আমরা দেখলাম যে আলোচনার পরে সেই জায়গাটায় হয়তো সেরকম অগ্রগতি দেখা গেল না, বা কোনো কনফার্ম কমিটমেন্ট আমরা এখনো দেখি নাই। আপনি যেটা বলেছেন, $1 বিলিয়ন ইউয়ানের সমপরিমাণ যে লোন দেওয়া হয়েছে সেটার কথা বলা হয়েছে। তবে আমি আবার এটাও বলবো যে দেখুন, এই জিও পলিটিক্যাল ডামাডোলের মধ্যে বিশেষ করে এখন চায়নাকে কিন্তু অনেক সময় আমাদেরকে ভালো করে রিড করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট আর কি। বিশেষ হুম, করে আপনি জানেন এখন যে ঘটনাগুলো ঘটছে, সেখানে চায়নাকে দুটো ফ্রন্টে মোকাবেলা করতে হচ্ছে। একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে দ্বন্দ্ব, আর হুম, আরেকটি হচ্ছে ইন্ডিয়া, হচ্ছে আমাদের যে যে কাছাকাছি আঞ্চলিক যে প্রতিযোগী, সেটাও কিন্তু চায়নাকে মাথায় রাখতে হচ্ছে। কাজে এখানে দুটো ব্যাপারই আছে। মুস্তফা ভাই, আমি অনেক কাজ করেছি এর আগে এই জিও পলিটিক্যাল টেনশন, বিশেষ করে জিও ইকোনমিক্স কিভাবে চেঞ্জ হচ্ছে। আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চায়নার যে বড় রকমের দর কষাকষি হচ্ছে, যার ফলে কিন্তু এখন আমরা যেটাকে বলি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সাম্প্রতিক সময় আপনি জানেন যে চায়না যে ইলেকট্রিক ভেহিকলস গাড়ি তৈরি করে, সেটার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন দুটো দেশই কিন্তু তারা বড় মাপের কিন্তু শুল্ক বসিয়েছে। তারা মনে হ্যাঁ। করছে যে চায়নার একটা এক্সেসিভ ক্যাপাসিটি তৈরি হয়েছে। কাজে চায়না, দেখুন, চায়না এখন চেষ্টা করছে যে এমন কোন অল্টারনেটিভ প্ল্যানের মাধ্যমে যেতে, যেখানে যে অন্য দেশে যে সে বিনিয়োগ করবে এবং সেই বিনিয়োগের মাধ্যমে রপ্তানিটা সে আরেক দেশে নিবে। তারা চেষ্টা করছে মেক্সিকোতে যে ওই ইলেকট্রিক্যাল ভেহিকলস তৈরি করতে, যেন সেখান থেকে তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রে সে নিয়ে যেতে পারে। এবং আপনি দেখেন যে এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে, সেখানে কিন্তু ট্রাম্প বলা শুরু করেছেন যে ভাই, যদি মেক্সিকোতে নিয়ে যে চায়না গাড়ি বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করার চেষ্টা করে, সেখানে কিন্তু তারা অনেক শুল্ক বসাবে। সেটা একটা বিষয়। বাংলাদেশে কিন্তু দেখেন একটা চমৎকার কিন্তু একটা জায়গা হিসেবে চায়না কিন্তু চিহ্নিত করেছে, যেখান থেকে সে বিনিয়োগ করে অন্য জায়গায় হয়তো রপ্তানি করার চেষ্টা করবে আর কি। কিন্তু সেক্ষেত্রে ইস্যু আছে। সেক্ষেত্রে ইস্যু হচ্ছে সবচেয়ে বড় কথা, যেহেতু এই অঞ্চলে ইন্ডিয়ার সঙ্গে চায়নার একটা রেষারেষি আছে। কাজেই হুম, হুম, চায়নাকে এটা চিন্তা করতে হচ্ছে যে কিরকম টাইপের ইনভেস্টমেন্ট হয়তো এই অঞ্চলের জন্য তার স্বার্থ রক্ষায় উপযুক্ত হবে, সেই ব্যাপারটা আছে। কাজে সেখানে দেখুন, পর্দার অন্তরালে যে আপনার পেছনে যে আলোচনা হবে সেটা হয়তো আমরা জানবো না। আরেকটি ব্যাপারও এই জিও পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে ঘটছে, সেটা হচ্ছে যে অনেক সময় অনেক ডায়ালগের মেকানিজমটা খুবই কিন্তু পরোক্ষভাবে করা হয়ে থাকে। কাজে সেটার কোনো তথ্য থাকে না আমাদের কাছে, এবং সেটাকে ইন্টারপ্রিটেশন করাটা অনেকটা ডিফিকাল্ট। হুম, হুম, কাজে মেবি আমি যেসব আলোচনা দেখলাম, বিশেষ করে চায়নার যে সিনহুয়া বা ওদের যে নিউজ এজেন্সি যেখানে আলোচনা করেছে, সেখানে কিন্তু এই ধারণাগুলো থেকে খুব ভালো বড় রকমের ধারণা পাওয়া যায়। কিন্তু মুস্তফা ভাই, আমি যেটা করবো, আমি আমার আগের অভিজ্ঞতার আলোকে কয়েকটা জিনিস নিয়ে আমি একটু বলতে চাই, তাহলে হয়তো আপনার হুম, দর্শকরা বুঝতে পারবে যে কোথায় কোথায় খানিকটা হয়তো প্রোগ্রেস হতে পারে। এক নম্বর হচ্ছে, চায়না কিন্তু খুব রেয়ারলি আপনাকে
কংক্রিট একটা প্রতিশ্রুতি দিবে যে কত টাকা সে একটা দেশকে দিয়ে সে সাহায্য করবে। এটা আপনার মনে আছে কিনা জানি না, যে যখন শি জিনপিং প্রথমবারের মতো ঢাকা এসেছিলেন, খুব সম্ভবত 2016 সালে, তখন হুম হুম কিন্তু যেসব প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল ওগুলো যোগগুলো দেখা যায় প্রায় 27-28 বিলিয়ন ডলারের কিন্তু ইনভেস্টমেন্টের একটা হুম প্রতিশ্রুতি ছিল। এটা হুম সবসময় অ্যানাউন্স করা হয়, করার পরে চায়নার যে কোম্পানিগুলো আছে অধিকাংশ ক্ষেত্রে তারা চায়নার যে সরকারি ব্যবস্থাপনা তাদেরই মানে ভিতরের সেক্টর গুলা, হুম তারা নেগোশিয়েট করে আইডেন্টিফাই করার চেষ্টা করে যে কোথায় তারা ইনভেস্টমেন্টটা করতে চায়। হুম তো সেই ইনভেস্টমেন্ট যেটা 28 বিলিয়ন ডলারের যে তখন প্রতিশ্রুতি ছিল, সেই ইনভেস্টমেন্টের পুরোটাও কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্ট হয় না। এখন যদি আপনি সোর্স গুলাকে জিজ্ঞাসা করেন যেটা কেন হয় না, সম্ভবত 8 বিলিয়ন হয়েছিল হ্যাঁ হ্যাঁ ঠিকই এ বলেছেন, পর্যন্ত। ছয় থেকে 7 বিলিয়ন ডলারের মতো হয়তো হয়েছে। আপনি যদি সোর্সেস গুলাকে জিজ্ঞাসা করেন যে কেন বাংলাদেশের করে না, সেখানে আপনার চাইনিজ সোর্সেসরা বলবে যে অনেক ইনভেস্টমেন্ট চায়না করতে চেয়েছে যেটা বাংলাদেশ নিতে পারে না। কারণ কেন নিতে পারে না সেটা অন্য ব্যাপার। আমরা যেটাকে মনে করি হয়তো সেখানে জিওপলিটিক্যাল ইস্যুজ আছে, অবশ্যই বাংলাদেশের মধ্যে দেশকে চিন্তা করতে হবে যে আপনি চায়নার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে গেলে, ইন্ডিয়াকে অসুখী করে করতে গেলে সেটা হুম কিন্তু কনসিকুয়েন্সেস থাকবে। কাজে সেখানে একটা ডেলিকেট ব্যালেন্সের কিন্তু একটা ব্যাপার আছে। এবং এই কারণে অনেক সময় বলা হচ্ছে যে এই সরকার কি ওটা করতে পারছে, যে দুটো দেশের সঙ্গে ব্যালেন্স করে চলতে পারবে কিনা, সেটা একটা ইস্যু কিন্তু ছিল। কিন্তু চায়নার সোর্স সবসময় বলেছে তারা বাংলাদেশে আরো বিনিয়োগ করতে চেয়েছে, কিন্তু যে বিনিয়োগগুলো বাংলাদেশ নিতে পারেনি, সেটা একটা ইস্যু আছে, এক নম্বর। আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে দেখুন, তারপরে ওই যে 28 বিলিয়ন ডলার যে প্রতিশ্রুতি ছিল এর মধ্যে অনেকগুলো প্রজেক্টে যেখানে চায়নার সবচেয়ে বেশি আগ্রহ, যেমন তিস্তা প্রকল্প, আপনি যদি ওদেরকে হুম এখন শুরু করতে বলেন তারা কিন্তু এখানে যত টাকা লাগে ইনভেস্টমেন্ট কিন্তু তারা করে শুরু করে ফেলে। সে একটা ব্যাপার আছে। হুম 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 আরেকটা জিনিস মোস্তফা ভাই, আমি আপনাকে বলতে চাই যে দেখুন, একটি হচ্ছে চায়না কি পরিমাণ বিনিয়োগ সরাসরি করবে, এবং সেই বিনিয়োগ করে চায়না হয়তো একটা মনে করেন অবকাঠামো প্রকল্প তৈরি করবে, সেটা যেমন আছে। চায়না কিন্তু অনেকগুলা কনস্ট্রাকশন কন্ট্রাক্ট কিন্তু পাচ্ছে, যেখানে মনে করেন পয়সাটা অন্য দেশ থেকে আসে। হুম আপনি হুম যদি চিন্তা করেন চায়না হয়তো সরাসরি বাংলাদেশে 6 থেকে 7 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, কিন্তু বাংলাদেশে প্রায় 22 থেকে 23 বিলিয়ন ডলার প্রজেক্টে কিন্তু চায়না ইনভলভ থেকেছে। তারা ইঞ্জিনিয়ারিং কাজ করেছে, প্রকল্প হুম 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 বাস্তবায়নে সহায়তা করেছে, টেকনোলজি কিন্তু দিয়েছে। কাজে আপনি চাইনিজ ইনভলভমেন্ট যে কত, সেটা হয়তো বোঝাটা আমাদের পক্ষে কিন্তু আসলে একটু ডিফিকাল্ট। তবে এই হুম প্রধানমন্ত্রীর সফরের পরে আমি দেখলাম যে কয়েকটা জায়গায় যে সমঝোতা হয়েছে, সেখানে আমার কাছে মনে হয়েছে যে কিছু ট্রেন্ড আছে, একটু আমাদের চিন্তা করতে হবে। যেমন বলেছে যে লো কার্বন যে টেকনোলজি গুলো আছে সেখানে হয়তো একটা সমঝোতার স্মারক তৈরি হয়েছে, এবং সেখানে হয়তো চায়না ভবিষ্যৎ দিনগুলোতে কিছু ইনভেস্ট করতে পারে। আর আরেকটি সম্ভাবনার জায়গা আমি মনে করি যে যেখানে তারা বলেছে যে বাংলাদেশকে হয়তো আরেকটু টেকনোলজি দিয়ে প্রযুক্তিগত সহায়তা, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে। আপনি জানেন যে ফাইন্যান্সিয়াল সেক্টরে চায়না কিন্তু অলরেডি খুবই একটি শক্তিশালী দেশ, তারা অনেক বিষয় ওখানে উদ্ভাবন করছে, ওয়ান অফ দ্য লিডিং হুম কান্ট্রিজ ইন হুম দ্য ওয়ার্ল্ড। অনেক তাদের R&D ওখানে আছে, রিসার্চ এবং ডেভেলপমেন্ট অনেক ফান্ড করছে। কিন্তু সেখানে হয়তো তারা কিছু করতে পারে। কিন্তু মধ্যে কথা আমার বিশ্লেষণ হচ্ছে এই, যে কতটুকু সরকার সফলতার সাথে করতে পেরেছে বা কি চেয়েছে কি করতে পেরেছে সেটা একটা অন্য জিনিস। কিন্তু এই এই প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে যে সফর, সেটার পরেও সূত্র থাকবে এটাই যে আগেও তো চায়না যে প্রতিশ্রুতি যে ছিল সেগুলোও বাস্তবায়নের কিন্তু একটা বিষয় কিন্তু সেখানেও আছে। কাজে হুম। ওভারঅল আমি বলবো যে চায়নার জন্য সবচেয়ে বড় কনসিডারেশন হচ্ছে যে জিও পলিটিক্যাল যে এমটা আছে তার বাংলাদেশে, এটাকে সে কিভাবে ব্যবহার করতে পারবে বা সেখান থেকে সে কতখানি সুবিধা নিতে পারবে, সেই একটা ধারণাটা। আলোচনা একটা আলোচনা আছে যে যেহেতু ওই যে রেল সংযোগের ব্যাপারে চিকেন নেকটা ব্যবহার করে পূর্ব অঞ্চলের রাজ্যের সাথে কানেক্ট করবে, এইটা আহ, চীনের জন্য তাদের নিরাপত্তাজনিত বিষয়টাও এটাকে টাচ করে। এটা আহ, উম, তারা হয়তো পছন্দ করছে না। তারপরে আরেকটা ইস্যু হলো তিস্তা। যেহেতু তিস্তায় তারা আগে সাড়া দিয়েছে, এবং আজকে একটা ভারতীয় পত্রিকা আনন্দবাজারে দেখলাম 5 বছর আগে প্রধানমন্ত্রী, যেহেতু ওই পানি বন্টন চুক্তিটা হচ্ছে না বা দেরি হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আহ, চীনকে চিঠি লিখেছিল 5 বছর আগে যে এই ধরনের একটা প্রকল্প করার জন্য। তার ভিত্তিতে তারা সাড়া দেয়। এবং এই আমলে 2024-এর এই নির্বাচনের পরপরই তারা খুব তৎপর হয়। কিন্তু পরবর্তীতে এখন পুরো বিষয়টা এখন আলোচনা নেই, আলোচনাটা শুধু ভারত হচ্ছে
করবে তিস্তা, তার আগ্রহ দেখিয়েছে, আর একটা হচ্ছে রেল। এই দুইটা ইস্যুটা কি চীনকে একটু পিছিয়ে দিল কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে আমরাও যে অ্যানালিসিস থেকে যেটা বুঝি যে এই চিকেন নেকের ব্যাপার বা বাংলাদেশের মধ্যে দিয়ে আহ, ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যে সুযোগ তৈরি হয়েছে, একইভাবে বাংলাদেশও হয়তো নেপাল বা অন্য দেশের সঙ্গে একই কানেকশন ইন্ডিয়ার মাধ্যমে চাইতে পারে। কিন্তু এইটা ওভারঅল হয়তো চায়নার একটা আলাদা একটা ইকুয়েশন আছে, সে হয়তো সেখান থেকে জিনিসটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করে। কিন্তু ফিরোজ ভাই দেখুন, চায়না কিন্তু আমি বলবো যে তারা কিন্তু অনেক লং টার্ম গেম কিন্তু প্ল্যান করছে। তারা কিন্তু এরকম না যে একটা ঘটনা যে তারা ওভার রিঅ্যাক্ট করবে, কাজে আমি বলবো যে সেটা আমি সেভাবে রেড করি না। আমি মনে করি চায়নার নিজস্ব ইন্টারেস্ট আছে, এবং জিওপলিটিক্যাল গেম খেলা মানে হচ্ছে একবার একটা জায়গায় হয়তো আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না, কিন্তু আরেকটা জায়গা থেকে অনেক বেশি লক্ষ্য কিন্তু আপনার পূরণ হতে পারে বা হবে। হুম, এবং হুম, সেটাই কিন্তু শুধুমাত্র যে চায়না না, এটা ইন্ডিয়াও জানে, তাকে কিন্তু সবকিছু ম্যানেজ করতে হয়। কাজে আপনি এটাকে দেখতে হবে যে ওভারঅল একটা লং টার্ম গেম প্ল্যানের কি হবে, এবং সেখানে আমরাও কত ইফেক্টিভলি পার্টিসিপেট করতে পারবো কিনা সেই ইস্যুটা কিন্তু হয়ে আসে। আমি যদি আপনাকে বলে দেখুন, এই যে যে জিনিসটা অত আলোচনা ভালো আসে নাই, চায়নার সঙ্গে যে আমাদের যে মুক্ত বাণিজ্যের যে ইস্যুটা, এটাও কিন্তু অনেক পুরানো কিন্তু একটা ইস্যু। খুব সম্ভবত আমি যদি আমার মেমোরি যদি বিট্রো না করে, 2018 বা 2019 সাল থেকে কিন্তু চায়না বাংলাদেশকে এই প্রস্তাবনা দিয়ে রেখেছে যে বাংলাদেশের সঙ্গে তারা একটা মুক্ত বাণিজ্য অঞ্চল করতে চায়। এবং হুম, চায়নার সোর্সেসরা বলতেছে যে এই মুক্ত বাণিজ্য আলোচনা করার ক্ষেত্রেও চায়না মনে করেছে যে বাংলাদেশ যথেষ্ট মাত্রায় উদ্যোগী হয়ে এটাকে এগিয়ে নেওয়া যায় না, আমাদের দিক থেকে একটু শ্লথ গতি হয়তো ছিল। আমরা মনে করি যে বাংলাদেশ হয়তো একটু টাইম নিয়েছে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, আগে চায়নার সঙ্গে একটা মুক্ত বাণিজ্য করা, হুম, হুম, এবং সেখানে তো অনেক ইস্যুজ আছে। আপনি জানেন যে চায়নার যে ক্যাপাসিটি আছে, তারা তো যে কোনো সেক্টরে প্রচুর রপ্তানি করতে পারে। আমরা কত রপ্তানি করি? আমরা চায়না $1 বিলিয়ন এখনো রপ্তানি করতে পারেনি, কিন্তু চায়না থেকে আমরা প্রায় 22, 23, 24 বিলিয়ন কিন্তু আমদানি করি। এখানে তো বড় একটা আমাদের ডেফিসিট আছে। কাজে ওদের হুম, সঙ্গে হুম, মুক্ত বাণিজ্য করলেও যে আমরা যে খুব রাতারাতি সুবিধা পাবো সেটা কিন্তু না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি চাইনিজ প্রতিনিধি দলকে জিজ্ঞাসা করেছিলাম যে দেখো, বাংলাদেশের সঙ্গে যদি একটা আলোচনা, তোমরা যদি এরকম মুক্ত বাণিজ্য করো, তোমরা যদি আমাদের কাছে 100% ট্যারিফ ফ্রি সুবিধা পাও, আর আমরা আমাদের কাছে, আর আমরা যদি তোমাদের কাছে 100% ট্যারিফ ফ্রি সুবিধা পাও, তাহলে তো এক হবে না, বিকজ তোমাদের তো ক্যাপাসিটি অনেক বেশি। হুম, হুম, ইন্টারেস্ট, চায়না বলেছে যে দেখো আমরা সেটা জানি, এবং এই জন্য আমরা লেস দেন ফুল রেসিপ্রোসিটি, মানে তোমরা যদি আমাদেরকে 30%, 40% মার্কেট দাও, সেটা আমাদের জন্য হয়তো অ্যাকসেপ্টেবল হবে। তাহলে দেখেন, আমি যে বললাম না, ওই গেম প্ল্যানটা কিন্তু চায়নার আছে। তারা কিন্তু ট্রেড নেগোসিয়েশন মনে করে যে বাংলাদেশের সঙ্গে যদি মুক্ত বাণিজ্য করতে চাইলে তারা হয়তো আমাদের কাছে একদম 100% সুবিধা নাও চাইতে পারে। ওরা বলতে পারে যে হ্যাঁ, তোমরা তোমাদের 40% মার্কেট ওপেন করো, আমরা তোমাদেরকে এখন যে 99% সুবিধা দিচ্ছি সেটাই থাকবে। কাজে আমি মনে করি দেখুন, সেটাও এই একইটা জিনিসটা যদি বাংলাদেশ ব্যবহার করতে পারে, যে চায়নার সঙ্গে এরকম একটা মুক্ত বাণিজ্য করার সুবিধা আছে, এই একই স্টাইল বাংলাদেশ ফলো করে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে খানিকটা নেগোশিয়েট করতে পারে। কিন্তু আপনি জানেন যে আমাদের বর্তমান যে সরকার বা আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, তাতে হয়তো আমরা অনেকখানি ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, সেটাও কিন্তু আমাদের এই হুম, ওভারঅল চায়নার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সঙ্গে কিন্তু একটা আমাদের চিন্তা করতে হবে। অন্যদিকে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র যারা অত্যন্ত কিন্তু পরাক্রমশালী দেশ, তারা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়তো করবে না, তারা বাংলাদেশকে কোনো বাণিজ্য সুবিধা দেয় না, কিন্তু তাদের হুম। যে গ্লোবাল যে প্রভাব প্রতিপত্তি, সেটাকেও কিন্তু আমাদের গণনার মধ্যে আনতে হবে, তাই না? নাহলে তারাও কিন্তু অনেকভাবে কিন্তু আমাদের পক্ষে বিরাগভাজন হলে তাদের কিন্তু ওখানে ইম্প্যাক্ট করার অনেক সুবিধা আছে। কাজে এটাও আমাদের জন্য একটা কিন্তু ইম্পর্টেন্ট কনসিডারেশন, যে আমরা ওভারঅল পুরো জিনিসটাকে কিভাবে ম্যানেজ করবো। পায়রা কাজে আমি বন্দরকে ঘিরে একটা দক্ষিণাঞ্চলে একটা তাদের একটা সমন্বিত একটা ডেভেলপমেন্টের একটা এই আলোচনাটাও তো খুব একটা মানে আহ এগুলো না, কি মনে হয়? হ্যাঁ, আপনি জানেন যে চায়নার যে তাদের যে টেকনোলজি বা ক্যাপাসিটি আছে, বিশেষ করে পোর্ট তৈরি করতে, বন্দর তৈরি, বন্দর ব্যবস্থাপনা, এগুলো তারা খুব সহজেই করতে পারে। তাদের এটা, তারা এক্সট্রিমলি কম্পিটিটিভ। কিন্তু এটা মনে রাখতে হবে যে চায়না যখন কোনো কাজ করে, নর্মালি তারা করে কি, তারা তাদের দেশ থেকে সবকিছু নিয়ে আসে, টেকনোলজি বলেন, লোকজন বলেন, ইঞ্জিনিয়ার বলেন। তারা কিন্তু তখন হয় ইন্টারন্যাশনাল বিডিং কিন্তু যেতে চায় না। এটা একটা ইস্যু তাদের এগেনস্ট আছে। আরেকটা জিনিস হয়, চায়নার সাথে কোনো প্রজেক্ট করলে চায়না কিন্তু খুব স্ট্রংলি ডিউ ডিলিজেন্স অনেক সময় কিন্তু আহ, করে না।
মানে হুম বলতে চাই যে আপনি লোন নিচ্ছেন, এটা দেখবে না যে ওই লোনটা নেওয়ার ফলে আপনার আসলে ওই লোন শোধ দিতে পারবেন কিনা, এর ফলে আপনার ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন প্রেশারের মধ্যে পড়বে কিনা। এগুলো সাধারণত ওইসব লোনগুলোর ক্ষেত্রে করা হয় না। যেটা শ্রীলঙ্কার জন্য উদাহরণ দেওয়া হয়, যে ওখানে অনেক হুম চায়না ইনভেস্ট করেছে এবং পরে এমন পোর্ট শ্রীলঙ্কা বানিয়েছে যেটা আসলে হয়তো ভায়াবিলিটি নিয়ে প্রশ্ন থাকে, এবং যার ফলে হুম হয়তো তাদের খানিকটা লোন বেড়েছে। এখন চায়নার দিক থেকে তারা মনে করে যে একটা সার্বভৌম দেশ, তারা তো সিদ্ধান্ত নিচ্ছে যে কোন প্রজেক্টগুলো তার হাতে নিবে, কোনগুলো নিবে না। হুম এবং সেই হুম ক্ষেত্রে হুম কি হবে, এই চায়না মনে করে এটা ওই দেশের এখতিয়ার, এবং সে চায় ইনভলভ হতে, ইনভেস্টমেন্ট করবে, জিনিসপত্র তাড়াতাড়ি বানিয়ে ফেলবে, এবং তার ফলে ওই দেশের সঙ্গে চায়নার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চায় আর কি। এটা হচ্ছে চাইনিজ একটা স্টাইল। এটা অত্যন্ত ডেলিকেট একটা ব্যবস্থা, যেটাকে আমি আমার এর আগে বিভিন্ন লেখায় বলেছি জিও পলিটিক্যাল মাইনফিল্ড। হ্যাঁ, খেয়াল করেন, মানে এটার মধ্যে আপনাকে বুঝতে হবে যেখানে 3-4টা দেশ যেখানে জড়িত, এবং অনেক কিন্তু ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি কিন্তু আছে। আপনি যদি পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে তাকান, পূর্ব এশিয়ার দেশ বলতে আমি বোঝাচ্ছি যেমন ভিয়েতনাম, ফিলিপিন্স, তারা কি করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্য আমি করব চায়নার সঙ্গে। তাদের সবচেয়ে বড় ব্যবসা বাণিজ্য চায়নার সঙ্গে। চায়নায় যে জিনিসগুলো তৈরি হয় সেই যে জিনিসগুলোর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে তারা ওগুলোকে সাপ্লাই করে, আবার হুম চাইনিজ ইনভেস্টমেন্ট নিয়ে এসে তারা তাদের জিনিসগুলো তৈরি করে। তারা বলে যে ব্যবসা বাণিজ্য, ইকোনমিক যে আমাদের প্রসপেরিটি, এটার জন্য চায়না আমাদের অংশীদার সবচেয়ে বড়। কিন্তু সিকিউরিটির জন্য আমরা হচ্ছে সবচেয়ে ডিপেন্ডেন্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি কোনো সিকিউরিটি ইস্যু থাকে, আমরা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য নিই। তারা কিন্তু এরকম একটা হুম ব্যালেন্স, অদ্ভুত হুম খেয়াল করে। পূর্ব এশিয়ার দেশগুলো তারা চাইনিজ ব্লকেও আছে, তারা মার্কিন হুম হুম যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন চুক্তি করছে সেগুলোর হুম সঙ্গে হুম তারা আছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এরকম একটা জায়গায় স্ট্র্যাটেজিক হতে পারবে কি। কারণ এই জিও পলিটিক্যাল মাইনফিল্ড থেকে আমাদের যারা পলিটিশিয়ানস আছে, তারা কতখানি ট্রেন, তারা কতখানি জ্ঞান রাখেন, আমাদের যারা ডিপ্লোম্যাটস আছেন তারা কতখানি ওয়াকেবল, তারা কি করতে চাচ্ছেন, এটা হয়তো আমাদেরকে বুঝতে আর একটু সময় লাগবে। কিন্তু দেশের স্বার্থ কথা আমাদের চিন্তা করতে হবে। দুটো বড় দেশের সঙ্গে যদি আমাদেরকে ব্যালেন্স করে চলতে হয়, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কি অ্যাচিভ করতে চাই, এবং সেটা হচ্ছে আমাদের জন্য। রাইট। অনেক ধন্যবাদ। শুনছিলাম আপনার কাছ থেকে বিস্তারিতভাবে, দর্শক শুনছিলেন আম, প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে প্রাপ্তি প্রত্যাশা এই সবের নানান দিক নিয়ে বিশ্লেষণ করলেন অর্থনীতিবিদ এবং অর্থনৈতিক বিশ্লেষক আব্দুর রাজ্জাক। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।